হতাশ অবশ্যই ব্রাজিলের কাছ থেকে যে ধরনের পারফরমেন্স আমরা আশা করি। যদিও এবারের বিশ্বকাপ শুরুর আগে মামুন একটা প্রেডিকশনে আমাদেরই যিনি স্পোর্টসের ইনচার্জ হাসান মাহাদি তিনি আসলে জানতে চেয়েছিলেন আমার সেমির 4টা লাইন আপকে আমি নরওয়েকে রেখেছিলাম। হতাশ তো অবশ্যই, তবে যে খেলাটা হয়েছে নরওয়ে ডিজার্ভ দ্য উইন। কিন্তু দিন শেষে আসলে বাংলাদেশের রং, বিশ্বকাপের রংটা বোধহয় অর্ধেকটা হারালো। আসলে মোটা দাগে যদি আমরা বলি যে ব্রাজিলের আসলে এই হারের পেছনে কারণ কি, কোনো কারণ কি খুঁজে পেয়েছেন? অনেকগুলো কারণ। সবচাইতে বড় যদি কারণ আপনি বলেন, আপনি জানেন যে যারা নরওয়ে অর্থাৎ স্ক্যান্ডিনেভিয়ার যারা ভাইকিংস তারা একটু রুথলেস হয়। আপনি শারীরিক গঠন অনেক বড় একটা কারণ। আপনি নিশ্চয়ই দেখেছেন যে প্রথম গোলটা গ্যাব্রিয়েল মাগালহাসকে একেবারে বুকের মধ্যে নিয়ে আর্লিং হল্যান্ড তার যে ফিজিক্যাল স্ট্রেইন একেবারে বুকের মধ্যে নিয়ে যে হেডটা করে গোল দিয়েছেন, এটা একটা কারণ হতে পারে। ব্রাজিলের রক্ষণ অনেক বড় একটা কারণ। আমরা দেখছিলাম যে প্রচুর পরিমাণে নরওয়ের যারা সরলত এবং হালান্ডকে স্পেস দিচ্ছিল। আরেকটা কারণ হতে পারে কার্লো অ্যানচেলোত্তির ট্যাকটিক্স। আপনি সবসময় আপনার বড় অস্ত্রটাকেই শুরু থেকে তাকে সেই তোপটাই দাগাতে চাইবেন। নেইমার, আমরা দেখি যে ক্রিস্টিয়ানো রোনালদো তার সেরা ফর্মে নেই, কিন্তু রবার্তো মার্টিনেজ কি করে প্রতিটা ম্যাচে স্টার্টিং লাইন আপে কিন্তু তাকে নামায়। এই ম্যাচের আগে অ্যানচেলোত্তি বলেছিলেন যে নেইমার ফুল ফিট, 90 মিনিটের মতো তিনি ফিট। আপনি যদি নেইমারকে শুরু থেকে রাখতে পারতেন তাহলে আমার মনে হয় যে ম্যাচের ফলাফল অন্যরকম হতেও পারত। এবং ব্রুনো গ্লিমারাইজ পেনাল্টি যদি মিস হয় সেখানে আসলে কিছুই করার থাকে না। এবং আপনি যদি ব্রাজিল এবারের বিশ্বকাপে মোট 10টা গোল দিয়েছে, এর মধ্যে ভিনি তিনি 4টা গোল দিয়েছেন, ম্যাথিউস কুইনা তিনি 3টা গোল দিয়েছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে তার 3টা গোল কিন্তু অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে, স্কটল্যান্ড এবং হাইতির বিপক্ষে। বড় ম্যাচে কেউ গোল করতে পারেনি। মরক্কোর সঙ্গে ম্যাচে তাদের যে মূল নাম্বার 9 গোল করতে পারেনি, ক্যাসিমিরো গোল করেছিলেন আগের ম্যাচে জাপানের বিপক্ষে ম্যাচে। সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে ট্যাকটিক্যালি ব্রাজিলের ইকুয়েশনালি নরওয়ের সঙ্গে তাদের যে ট্যাকটিক্যাল সেই জায়গাটায় হেরে গেছে। তবে যদি একটা কারণ বলতে পারো, আমার মনে হয় যে ফিজিক্যাল স্ট্রেংথ এবং মেন্টালি যে স্ট্রেংথ সেটা আসলে নরওয়ে জিতে গেছে। যে দলে আসলে লিওনেল মেসি থাকে, যে দলে ক্রিস্টিয়ানো রোনালদো থাকে, যে দলে এমবাপ্পে থাকে, যে দলে হালান্ড থাকে, যে দলে নেইমার থাকে, সেই দলের একাদশে মনে হয় তারা আসলে একেবারে যদি বাজে ফর্মেও থাকেন, স্কোয়াডে থাকলে তাদেরকে আসলে শুরুর একাদশে নামানোটাই উচিত। সেটা আপনি বলছিলেন যে আসলে বিষয়টা হচ্ছে নেইমারের ব্যাপারটা তো আসলে এদের সঙ্গে ভিন্ন, তার একটা ইনজুরি কনসার্ন রয়েছে। কিন্তু গতকাল প্রেস মিটটা যদি আপনি শুনে থাকেন সেখানে কিন্তু কার্লো অ্যানচেলোত্তি বলেছিলেন নেইমার 90 মিনিটের ফিট। নেইমারের ফিটের কথাটা কার্লো আনচেলোত্তির প্রেস মিটে আসলে বলেনি, তিনি আসলে ব্রাজিলের একটা গণমাধ্যমকে বলেছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে নেইমার 90 মিনিট খেলার মতো ফিট এবং নেইমার কিন্তু পর্যাপ্ত বিশ্রাম পেয়েছেন। আপনি যদি কালকে প্রেস মিটটাও শুনে থাকেন সেখানেও কার্লো অ্যানচেলোত্তি কোড অ্যান্ড আনকোড দুইবার তিনি বলেছেন যে নেইমার ফুল 90 মিনিট খেলার মতো ফিট। আচ্ছা, আপনি যেটা বলছেন যে যে জায়গায় বলুক নেইমার যে ফিট ছিল সেটা কার্লো আনচেলোত্তি বলেছেন, সেটা আমরা জেনেছি এবং সেই জায়গায় আসলে নেইমার কিন্তু বিশ্রামও পেয়েছিলেন, লম্বা বিশ্রাম পেয়েছেন। গ্রুপ পর্বের 3rd ম্যাচে তিনি 15 মিনিট খেলেছিলেন, পরের ম্যাচে তাকে নামানোই হয়নি। এই বিশ্রামের পরেও, ফিট থাকার পরেও আসলে কি কাজ করেছেন নেইমারকে নামানোর পিছনে? সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি ব্রুনো গ্লিমারাইজ, তিনি কিন্তু সবশেষ যে ইংলিশ প্রিমিয়ার লিগে আপনার দুর্দান্ত ফর্মে ছিলেন, নিউ ক্যাসেলের হয়ে তিনি খেলেছেন। আর ম্যাথিউস কুইনার কথা আমরা বলতে পারি তিনি কিন্তু সেকেন্ড টপ স্কোরার। সেখানে একটা কাজ করেছিল যে জাপানের বিপক্ষে ম্যাচে যখন 1-0 ব্যবধানে পিছিয়ে ছিল, যদিও ম্যাচটা 2-1 ব্যবধানে ব্রাজিল জিতেছিল, ওই সময় কিন্তু কার্লো অ্যানচেলোত্তি বলেছিলেন যে কার্লো অ্যানচেলোত্তি বলেছিলেন যে যদি 7 মিনিট পর্যন্ত ব্রাজিল লিডটা তারা সমতা না আসতে পারতো তাহলে কিন্তু তারা নেইমারকে নামাতো। আমার মনে হয় যে এই ম্যাচে নরওয়ে তাদের যে ডিফেন্স এবং অ্যাটাকিং যেটার কথা আপনি বলেন সেইখানে অনেকটা বেশি অ্যাটাকিং। সেক্ষেত্রে হয়তো বা মনে হচ্ছিল যে যদি ব্রাজিল একটু বেশি প্রথমে যদি একটু একটা গোলে লিড পেয়ে যেত সেক্ষেত্রে হয়তো বা নেইমারকে একটু যেহেতু তার ইনজুরি কনসার্ন রয়েছে। আপনি জানেন যে এই ধরনের ম্যাচে আপনি যদি 95% ফিটও থাকেন তাহলেও আসলে স্টার্টিং লাইন আপ আপনাকে নামাবে না, খুবই স্বাভাবিক। কিন্তু সমস্যাটা হচ্ছে কার্লো অ্যানচেলোত্তি যখন বলেন যে তার সবচাইতে যে দামি ঘোড়া সেই ঘোড়াটা 100% ফিট এবং তাকে আপনি রেসে নামান না, ঝামেলাটা আসলে সেখানে। নেইমার যখন মাঠে নামবে টেকনিক্যালিও রোনালদো মেসি এরা যখন মাঠে থাকে প্রতিপক্ষের জন্য একটা কিন্তু বাড়তি মানসিক চাপও থাকে, যেটা হয়েছে কিন্তু এই আর্লিং হল্যান্ডের ক্ষেত্রেও। আমার মনে হয় এইখানে একটু টেকনিক্যালি বোধহয় একটু ভুল হয়ে গেছে। আমরা যদি একটু দেখি ম্যাথিউস কুইনার কথা বলছিলেন, তিনি এই ম্যাচে কি করেছেন, 6.9 রেটিং আছে, 58 মিনিট তিনি ছিলেন, 8টা পাস দিয়েছেন, একটা শট নিয়েছেন, অন টার্গেটে কোনো শট নেই, অ্যাসিস্ট নেই। স্ট্রাইকার, দলের 1 নম্বর স্ট্রাইকার, তার অবস্থা দেখে বোঝা যাচ্ছে আসলে ব্রাজিল আসলে এই জায়গাটা কেমন করেছে। ফরওয়ার্ডে বিষয় আপনি বলছেন আর্লিং হল্যান্ড, একটু দেখতে চাই। জি, আপনি শটের বিষয় বলছেন। আর্লিং হল্যান্ড প্রথম 30 মিনিট তিনি বলে টাচ করেছেন মাত্র 2 বার। একজন যিনি স্ট্রাইকার, আপনার রোনালদো দা ফেনোমেনন, একটা যিনি আপনি যখন নাম্বার 9 পিওর নাম্বার 9 যখন একটা দলের মূল স্ট্রাইকার, আপনার বলে টাচ করতে হবে গোলবারে, আপনি বল পাবেন দুটো।
হল্যান্ডটা আমরা একটু দেখতে চাই Please, তাহলে। আপনি 90 বল মিনিট পাবেন খেলেছেন, দুটো গোল করেছেন, মাত্র 13টা পাস দিয়েছেন। 13টা পাস দিয়েছেন, 4টা শট নিয়েছেন shot মাত্র, করেছেন। তার মধ্যে 3টাই অন টার্গেটে target, ছিল। দুটো গোল। হালান্ডকে আমিও দেখছিলাম যে তিনি প্রথম যখন নামলেন মনে হচ্ছিল হাঁটছেন, ঘুরতে এসেছেন কোথাও, দেখছিলেন কি করবেন, মানে খুব বেশি মুভমেন্টে যাচ্ছেন না, বলের দিকে তেড়ে যাচ্ছেন না, ধীরে সুস্থে খুব বেশি। আরেকটা জিনিস আমার খুব মনে হয়েছে যে হালান্ডের যে হাইট, আপনার আপনি যদি celebration নরওয়ে, করেছিলেন হল্যান্ডের গোলটা? না আমি সেলিব্রেশন করিনি। নরওয়ে যদি শুরু থেকেই ক্রস করেনি, এরিয়াল ক্রস যেটার কথা বলি, হল্যান্ডের উচ্চতা ভেদে কিন্তু এই ক্রসগুলো করার কথা ছিল, কিন্তু আমরা একদম শেষ দিকে গিয়ে এই ক্রসটা পেয়েছি এবং সেই ক্রস থেকে কিন্তু হল্যান্ড গোলটা করেছেন। এটাও কি একটা ট্যাকটিক্সের একটা কারণ হতে পারে কিনা, যে জমিয়ে রাখা নিজের সেরা অস্ত্রটা? না আসলে এই ধরনের ফুটবলে আসলে সেই সুযোগটা হয়তো নেই, তবে আপনি যদি নুসার পারফরমেন্সটা দেখেন মামুন, আলেকজান্ডার সরলতের কথা বলেন, আপনি ট্রেগার্ডের কথা বলেন, আপনি আইজারের কথা বলেন, কিংবা ওডেগার্ড, মানে আপনি যদি দেখেন যে একটা দল হয়ে খেলার যে সুফল, নরওয়ে কিন্তু প্রথম থেকেই ব্রাজিলকে চেপে ধরেছিল, প্রথম 3 মিনিটে কিন্তু একটা গোলও পেয়েছিল, অফসাইডে সেটা বাতিল হয়ে গিয়েছিল। খুব স্বাভাবিকভাবে আপনি এরপরে কিন্তু ব্রাজিল পুরো খেলাটা নিয়ন্ত্রণে নিয়েছে, এবং কিন্তু ব্রাজিলের সবচাইতে বড় সমস্যা হচ্ছে গিয়ে তাদের যে 4-ম্যান ব্যাকলাইন। আপনি এখানে রেটিং দেখতে পাচ্ছেন, দানিলো মার্কিনোস, গ্যাব্রিয়েল মাগালায়েস এবং ডগলাস সান্তোস, আপনি তাদের রেটিং দেখতে পাচ্ছেন। আমি একটু আগে গুগলের রেটিংয়ের সঙ্গে এটার যদিও কোনো মিল নেই, আমি জানি না আসলে কোন রেটিংটা ঠিক, এখানে দেখছিলাম যে কারো রেটিংয়ে 5-এর বেশি না। মানে আপনি, এবং দ্বিতীয় গোলটা আপনি নিশ্চয়ই দেখেছেন, 128 কিলোমিটার গতিতে তিনি শট করেছেন। মানে আমাদের পেসার সৈয়দ রাসেলও 125 কিলোমিটার বেগে বল করতেন ওয়ানডেতে। মানে সেখান থেকে আসলে বলাই বাহুল্য যে এই ম্যাচে আসলে একেবারে ব্রাজিল পাত্তাই পায়নি, এবং আপনি যদি হয়তো স্কোর লাইন 2-1, একটা পেনাল্টি ব্রাজিল, কিন্তু এই স্কোর লাইন যদি 3-0, 4-0 বা 5-0 যদি হতো, 7-আপও যদি হতো, আমার মনে হয় তারপরও খুব একটা অবাক হওয়ার কিছু থাকতো না। তবে এইখানে আপনি যদি একটু দেখেন যে ব্রাজিল কিন্তু প্রচুর চান্স ক্রিয়েট করেছে, অনেকগুলো আক্রমণ করেছে, অনেকগুলো সুযোগ তৈরি করেছে, কিন্তু সেই জায়গা থেকে আপনি যেটা বলছিলেন যে ফরওয়ার্ডদের ব্যর্থতা, সেই জায়গাটাই মনে হয় সবচেয়ে বেশি ভুগিয়েছে। আপনি যদি ভিনিসিয়াস জুনিয়রের জায়গাটা দেখেন, 7.2 রেটিং, গ্যাব্রিয়েল মার্টিনেলি, এই জায়গা দিয়ে খুব বেশি আক্রমণ কিন্তু ব্রাজিল করেছে। ভিনির যে পজিশনটা এখানে একটু ভুল রয়েছে, ভিনি যদিও ব্রাজিল এই ফরমেশনে খেলেনি মামুন, ভিনির আচ্ছা এটা ম্যানেজার লেফট উইং এ, আমাদের এখানে একটু উল্টো দেখাচ্ছে, লেফট উইং থেকে খেলেছে ভিনিসিয়াস জুনিয়র, এবং সেই জায়গায় কিন্তু সবচেয়ে বেশি ব্রাজিল আক্রমণ করেছে। আমরা জাপানের ম্যাচও দেখেছিলাম যে প্রথম হাফে সবগুলো আক্রমণ। আপনি খেলাটা ফলো করেছেন নিশ্চয়ই। ব্রাজিল এই ম্যাচে খুব অদ্ভুতভাবে, আমাদের যে গালকাতে সহকর্মী ছিলেন রেদওয়ান শাহ, তাকেও বলছিলাম যে অদ্ভুতভাবে ভিনি, আমরা সবসময় রিয়াল মাদ্রিদ থেকে শুরু করে এবার গোটা টুর্নামেন্টে তাকে আমরা লেফট উইংয়ে দেখেছি, কিন্তু এই ম্যাচে কিন্তু তিনি বারবার রাইট উইংয়ে নেমে আসছিলেন, অনেকবার কিন্তু রাইট উইংয়ে নেমে এসেছেন, এবং তিনি আসলে যেই স্পেসটা বলছিলাম যে তাদের যে ওলফার, তাদের লেফট উইংয়ে মোটামুটি ভিনিকে কিন্তু একেবারে আটকে রেখেছিল, যে কারণে ভিনি কিন্তু বারবার রাইট উইং দিয়ে ঢোকার চেষ্টা করেছেন এবং সফলও হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত যখন আপনার স্ট্রাইকাররা মামুন গোল করতে পারবে না, যখন আপনি পেনাল্টি মিস করবেন, আমি খুব অবাক হয়েছি প্রেস মিটে যখন কার্লো আনচেলত্তিকে প্রশ্ন করা হয়েছিল যে কেন ভিনি পেনাল্টিটা নেননি, তখন তিনি বলেছেন যে ভিনি ইভেন যদি যে 5টা পেনাল্টি, সে 5টা পেনাল্টির পরিকল্পনাতেও কিন্তু ভিনি ছিলেন না, এবং তাদের যে প্ল্যানিং, ব্রুনো গ্লিমারাইসকে দিয়ে তারা পেনাল্টিটা শুট আউট প্রথম শটটা করাবেন। আমার মনে হয় এই জায়গাগুলোতে, আমি বলছি না যে কার্লো আনচেলত্তির সমালোচনা নিশ্চয়ই আমার যাচ্ছে না, কিন্তু দীর্ঘ একটা সময় আপনি তো খেলা দেখেন, সব কিছুই মনে হচ্ছে যে কোনো কিছু ব্রাজিলের ফরে যায়নি। আরেকটা বিষয় হতে পারে কিনা যে ভিনিসিয়াস জুনিয়রের ওই কেন্দ্রিক খুব বেশি আক্রমণ করাটা সাপে বড় হয়েছে, বা ব্রাজিলের ট্যাকটিক্সটা আসলে নরওয়ে আগে থেকে বুঝতে পেরেছিল। জাপানের বিপক্ষে আমরা যেটা দেখেছিলাম যে প্রথম হাফে জাপান ওই জায়গাটাতেই সব ডিফেন্ডারকে দিয়ে রেখেছে বা ওই জোনটাকে কেন্দ্র করে খেলেছে। নরওয়ের ক্ষেত্রেও কি সেই নেইমার থাকলে হয়তো বা দুই পাশ থেকে দুই ধরনের আমরা আক্রমণ দেখতে পারতাম। এক্স্যাক্টলি, আমি সেটাই শুরুতে বলছিলাম যে আপনার সবচেয়ে দামি ঘোড়াটাকে আপনি সাইড বেঞ্চে বসিয়ে রেখেছেন। ভিনির যে ব্যাপারটা হচ্ছে কি, দেখেন ভিনি কিন্তু একটা সময় পর্যন্ত সবচেয়ে বেস্ট প্লেয়ার হওয়ার দৌড় ছিল, এখন পর্যন্ত তিনি 4টা গোল করেছেন, বলছিলাম যে ব্রাজিলের সর্বোচ্চ যে 10টা গোল করেছে ব্রাজিল, তার 4টাই ভিনি আর 3টা ম্যাথিউস কুইনা, এটা হয়েছে। এবং একদমই একমত, যে কারণে কিন্তু ভিনি বারবার লেফট উইং থেকে রাইট উইংয়ে নেমে এসেছিল, এবং আমার মনে হয় যে ভিনিকে খুব ভালোভাবে রিড করেছে, এবং আগের ম্যাচগুলোতেও দেখেন ভিনি কিন্তু সবশেষ ম্যাচও গোল পায়নি, জাপানও কিন্তু তাকে মোটামুটি রিড করতে পেরেছিল। রিমন, আমরা আরও একটা ম্যাচ আছে এবং আজকে রাতেও ম্যাচ আছে, সেগুলো নিয়ে আলোচনা করবো। তার আগে আমি ছোট্ট করে একটু জানতে চাইবো, আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি, ব্রাজিলের খামতি নিয়ে আলোচনা করেছি, মোটা দাগে আরেকটা বিষয় কি এর সাথে যুক্ত হতে পারে কিনা, আধুনিক ফুটবলের যে ছোঁয়া বা মডার্ন ফুটবল যেটাকে বলি, ব্রাজিল সেখানে কিছুটা হলেও পিছিয়ে আছে নাকি অনেকটাই পিছিয়ে আছে? না, আমি আপনার সাথে একদমই একমত না। এই কারণে দেখেন ব্রাজিলের হেড কোচ কার্লো আনচেলত্তি, যিনি কিনা সম্ভাব্য সব শিরোপা জিতেছেন, তবে সেটা ক্লাবের হয়ে। তবে ক্লাবের ফুটবল আর জাতীয় দলের ফুটবল কিন্তু এক নয়। প্রথম নন ব্রাজিলিয়ান যিনি কিনা ব্রাজিলের হেড কোচ হয়েছেন।
আমার কাছে থ্রু আউট দ্য টুর্নামেন্টই ব্রাজিলের, আপনি যদি মরক্কোর বিপক্ষে ম্যাচ দেখেন, আমার মনে হয় আমি 94 থেকে ফুটবল খেলা দেখি, কিংবা তারও আগে আমি একটা কলমও পড়ছিলাম যে ব্রাজিল তাদের ফুটবল ইতিহাসের, আধুনিক ফুটবল ইতিহাসের সবচেয়ে দুর্বল দলটাকে নিয়ে আসলে এবার বিশ্বকাপ খেলতে এসেছে। এই দলে দেখেন কেউ স্টার নেই। আপনি কজনকে আসলে চেনেন এই দলের? আমরা হয়তো গণমাধ্যমে কাজ করে দেখে চিনি, কিন্তু আমার মনে হয় যে ব্রাজিলের দলটাই আসলে ততটা শক্তিশালী নয়, তারা সেটার মাথায় ইমপ্লিমেন্টও আসলে করতে নিশ্চয়ই আমরা মনে হয় উত্তরটা পেয়েছি। আমরা একটু পরের ম্যাচটাতে যেতে চাই। ইংল্যান্ডের একটা ম্যাচ হয়েছে মেক্সিকোর বিপক্ষে, আমরা ব্যাকে যাব। এইখানে মেক্সিকো ইংল্যান্ড ম্যাচ, আমরা ছোট করে এই ম্যাচ নিয়ে একটু জানতে চাই। এই ম্যাচটা কেমন দেখলেন? জমজমাট লড়াই হয়েছে, একটা লাল কার্ড ছিল, 2টা পেনাল্টি ছিল, 5 গোলের লড়াই। সেই লড়াইটা কেমন হয়েছে এবং স্বাগতিক মেক্সিকো বাদ পড়ে গেছে। ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট, আপনি যদি এক কথায় জানতে চান, এবারের টুর্নামেন্টের সেরা ম্যাচ হয়েছে। এই ম্যাচটার আগে মেক্সিকো ইংল্যান্ডকে হারানোর জন্য সম্ভব সব কিছু করেছে। ইংল্যান্ড 19টা হোটেল রিজার্ভ করেছিল, প্রতিটা হোটেলের সামনে যায় ফ্যানরা কেওয়াজ করেছে, শেষ পর্যন্ত মাঠের ফুটবলে কিন্তু ইংল্যান্ড জিতেছে। জুড বেলিংহ্যাম তার ক্যারিয়ারের সেরা ম্যাচটা খেলেন। হ্যারি কেইন শুধু জোড়া গোল করেছেন। হ্যারি কেইনের যদি আপনি কথা বলেন, একটা গোল করেছেন, একটা অ্যাসিস্ট করেছেন। সবকিছু মিলিয়ে শুধুমাত্র ইংল্যান্ড এই ম্যাচে মেক্সিকোর সঙ্গে লড়েনি, প্রতিপক্ষ ছিল তাদের 12 ম্যান ছিল, মাঠের দর্শকরা, কেওয়াজ ছিল, মাঠে প্রচুর নয়েজ ছিল, হাইট ছিল, সবকিছু। এবং এক্স্যাক্টলি সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি সি লেভেল থেকে প্রায় 2500 মিটার উঁচুতে সবকিছু মিলে খুবই কেওয়াজ ছিল, কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ড জিতেছে। আমি আপনাকে বলে রাখি, এই ইংল্যান্ড প্রতিপক্ষ যাই হোক না কেন, নরওয়ে তো ইংল্যান্ডের সঙ্গে পারবেই না, এই ইংল্যান্ড ফাইনাল খেলবে মামুন। দেখা যাক সেই ভবিষ্যৎবাণী ফলে কিনা। আমরা একটু আপকামিং ম্যাচে চলে যেতে চাই। বিগ ম্যাচ, ক্রিস্টিয়ানো রোনালদো নাকি লামিন ইয়ামাল? ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে যদিও লামিন ইয়ামালের নামটা খুবই ছোট শোনায়, কিন্তু আপনার যদি সাম্প্রতিক বর্তমান প্রেক্ষাপটে বলেন, মাঠের খেলার কথা বলেন, দুজনই কিন্তু বেশ ভালো মুখোমুখি লড়াই হবে এবং দুজনের পারফরমেন্স আসলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। কি বলবেন এই ম্যাচ নিয়ে? নিশ্চয়ই এই ম্যাচটা যখন আসলে যখনই আসবে সবশেষ নেশনস লিগের যে ফাইনাল, সেই ফাইনালটাও সামনে চলে আসবে। 2-2 গোলের ড্র ছিল। একটু আগে আর্লিং হল্যান্ডের কথা বলেছিলাম, শারীরিক ফিট। এই ম্যাচেও আপনার নিশ্চয়ই মনে আছেন সেই নেশনস লিগের ফাইনালে কুকুরিয়াকে একেবারে বুকের মধ্যে দিয়ে রোনালদো যেভাবে পাস করে গোল দিয়েছিল। আর্লিং হল, সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিকো উইলিয়ামসকে যদিও এখানে দেখাচ্ছে, আমি যদ্দূর জানি নিকো উইলিয়ামস ইনজুরির কারণে খেলতে পারবে না এই ম্যাচে। এটা অনেক বড় একটা বিষয় পর্তুগালের জন্য। পাশাপাশি যার লাস্ট ডান্সের কথা বলছে ক্রিস্টিয়ানো, গতকাল প্রেস মিটে তিনি বলেছেন এটা তার শেষ বিশ্বকাপ, শেষ ম্যাচ কিনা, ইন্টারন্যাশনাল ম্যাচ কিনা সেটা তিনি ক্লিয়ার করেনি, বলছেন এটা তার শেষ বিশ্বকাপ, অর্থাৎ তার লাস্ট ডান্স কিনা। আর্লিং হল্যান্ড 7 গোল করেছেন, কিলিয়ান এমবাপ্পে 7 গোল করেছেন, মেসি 7 গোল করেছেন, ক্রিস্টিয়ানো 3 গোল করেছেন। আজকের ম্যাচে যদি 4 গোল করতে পারেন, তারও 7 গোল হয়ে যাবে। কেন বলছি? নিশ্চয় মনে আছে 2018 রাশিয়া বিশ্বকাপে পর্তুগাল এবং স্পেনের ম্যাচ 3-3 গোলে ড্র হয়েছিল, রোনালদো 3 গোল করেছিল। তবে আমার মনে হয় যে সবচাইতে বড় সমস্যা হচ্ছে নুনো মেন্দিস এবং ভিতিনিয়া। 2 পিএসজির ফুটবলার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, নেশনস লিগের সেরা ফুটবলার ছিলেন নুনো মেন্দিস। নুনো মেন্দিস আপনি বারবার মানে আপনার এই ব্লকে বলটা পাস করতে হবে রোনালদোকে, সেটা করতে পারে না। রোনালদো কালকে বলেছিলেন যে আমি স্ট্রাইকার, আমার কাজ হচ্ছে গোল দেয়া, আমার কাছে বল না আসলে কীভাবে গোল দেবো। পর্তুগাল টিমের যদি সবচেয়ে বড় সমস্যার কথা বলেন, সে বড় সমস্যার নাম ব্রুনো ফার্নান্দেস। ইপিএল সেরা ফুটবলার হয়েছিলেন চলতি মৌসুমে। ব্রুনোর সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর যে ইগো ক্ল্যাশ আপনি দেখতে পাচ্ছেন, 4 ম্যাচে একটা মাত্র অ্যাসিস্ট। রোনালদোর সঙ্গে 104টা ম্যাচ খেলেছেন ব্রুনো মামুন, মোটে 5টা অ্যাসিস্ট করেছেন। ইগো ক্ল্যাশের কথা আমরা বারবার বলি, আমার মনে নিশ্চয়ই আপনি ক্যান্সেল করবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ইগো ক্ল্যাশ হয়ে যদি পর্তুগাল একটা দল হয়ে খেলতে পারে, দুর্দান্ত একটা ম্যাচ হবে। তবে পর্তুগালের জন্য খুব টাফ এই ম্যাচটা। আমরা দেখছিলাম যে সবশেষ ম্যাচগুলো যদি আমি একটু দেখাই, যে ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বলছেন, ব্রুনো ফার্নান্দেজের কথা বলছেন, ভিতিনার কথা বলছেন। ব্রুনো ফার্নান্দেজ এবং ভিতিনা হচ্ছে পর্তুগালের মাঝমাঠের প্রাণ, তারা হচ্ছে প্লে মেকিং করে, বল বানিয়ে দেয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। কিন্তু এবারের বিশ্বকাপে আমরা সবচেয়ে বেশি দেখলাম, সবশেষ ম্যাচটার কথা যদি বলি, ক্রিস্টিয়ানো রোনালদো বেশ কয়েকবার হাত তুলেছেন, স্পেস তৈরি করেছেন, তার সামনে ফাঁকা জায়গা ছিল, তিনি মুভমেন্টে ছিলেন, কিন্তু ব্রুনো তাকে বল দেননি। তিনি তার পাশে জোয়াও নেভেস বা ভিতিনহা বা পেড্রো কাছের কাউকে বেছে নিয়েছেন এবং ভিতিনহাও একই কাজটাই করেছেন। এই সমস্যাটা আমরা খুব একদম স্পষ্টভাবে দেখেছি। যদি এই ম্যাচে আমি যদি বলি, আপনি প্রতিপক্ষ হিসাবে কাকে কি রাখবেন, দলগতভাবে কাকে কি রাখবেন? না, খুব স্বাভাবিকভাবে আমি খুব করে চাইবো রবার্তো মার্টিনেজ এই ম্যাচে ক্রিস্টিয়ানোকে বসিয়ে হলেও গঞ্জালো রামোসকে সুযোগ দিবেন, খুব করে চাইবো। কারণ দেখেন, ফুটবল তো আসলে 41 বছরের বেশি বয়স হয়ে গেছে। ক্রিস্টিয়ানো রোনালদো এখন আর 90 মিনিট খেলার মতো অবস্থায় নেই। খুব স্বাভাবিকভাবেই অন্তত খুব করে চাইবো গঞ্জালো রামোস যাতে শুরু থেকে ম্যাচ টাইম পায়। তিনি কি করতে পারেন সেটা সবশেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে দেখিয়েছেন। এগিয়ে তো রাখবো ব্রুনোকেই, কারণ রোনালদোর আসলে বারবার বয়স হয়ে গেছে। তবে ব্রুনো এবং রোনালদোর মধ্যে যে ইগো ক্ল্যাশ, সেই ইগো ক্ল্যাশ যদি আসলে শেষ পর্যন্ত শেষ না হয়, পর্তুগালের বোধহয় দ্য লাস্ট ডান্স এটাই। স্পেনের কথা নিশ্চয়ই আপনি বলবেন।
স্পেনের যদি আপনি কথা বলেন, স্পেন প্রথম ম্যাচটা কাবো ভার্দের বিপক্ষে তারা কিন্তু খুবই টিকি টাকার কথা আমরা বলছি, খুবই বাজে ফুটবল খেলে তারা শুরু করেছিল। তবে আপনাকে মনে রাখতে হবে এই স্পেন সবশেষ ইউরোর চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং তারা চ্যাম্পিয়ন। সব কিছু মিলিয়ে আমরা যেটা বলতে পারি, দুঃখিত দর্শক, স্পেনের যে সবচাইতে বিষয় হচ্ছে কি স্পেন খুবই তরুণ একটা দল, এবং ওজাবায়েল এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত 4 গোল করেছেন এবং সবশেষ 13 ম্যাচে 11 গোল করেছেন। ওজাবায়েলকে যদি আপনি থামাতে না পারেন, এবং তিনি কিনা পর্তুগালের বিপক্ষে সবশেষ যে নেশনস লিগের ম্যাচ হয়েছিল সেই ম্যাচও তার রেটিংটা দেখেছেন নিশ্চয়ই 7.7। সব কিছু মিলিয়ে মূল লড়াইটা হবে পর্তুগালের ডিফেন্সের সঙ্গে স্পেনের অ্যাটাকিং। পর্তুগাল নাকি স্পেন, কাকে এগিয়ে রাখবেন এই ম্যাচে? অবশ্যই স্পেনকে এগিয়ে রাখবো। স্কোর কেমন হতে পারে? স্কোর খুব করে চাইবো পর্তুগাল জিতুক। বাংলাদেশের সমর্থকদের আমরা বলছিলাম যে ব্রাজিল যাওয়াতে অনেক বড় একটা অংশ কমে গেছে। তবে যদি বাস্তবতা বলেন 2-1 ফর স্পেন। 2 স্পেন 1 পর্তুগাল। পর্তুগাল। লামিন ইয়ামালকে নিয়ে আসলে কথা হয়নি, তাকে আসলে কেমন দেখছেন এই টুর্নামেন্টে? এই ম্যাচে তার ইম্প্যাক্টটা কতটা? এবারে বিশ্বকাপে লামিন ইয়ামাল সবশেষ ইউরোতে যেমনটা দেখেছিলাম, লামিন ইয়ামাল এবারের বিশ্বকাপে নিশ্চয়ই সেভাবে লামিন ইয়ামাল নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে তরুণ ফুটবলার লামিন ইয়ামালের প্রমাণের কিছু নেই, অলরেডি একটা বিশ্বকাপ খেলে ফেলেছেন। এবারের বিশ্বকাপে অন্যান্য যে সুপারস্টারদের যদি কথা বলি তার সঙ্গে যদি কম্পেয়ার করি, লামিন ইয়ামালের চেয়ে ওজাবায়েল অনেক ভালো পিকে ফর্মে রয়েছেন। তবে বিগ ম্যাচের বিগ প্লেয়ার, সবকিছু মিলে নিশ্চয়ই লামিন ইয়ামালের প্রতিও বাজি থাকবে। রিমন, বুঝতে পেরেছি আমরা। আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনার জন্য। দর্শক